খবর, কম সময়ে সব খবর একসাথে। এই 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। রাজধানীর গুলশানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আজিজুল হক নামে এক টেকনিশিয়ান মারা গেছেন। এ ঘটনায় আহত 6 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। দুপুরে গুলশানে আরব আমিরাতে কনসুলেট ভবনের নিচতলায় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটির নিচতলার এনসিসি ব্যাংকের বাইরের অংশ ধসে যায়। এসি বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। প্রত্যক্ষদর্শীরা জানান, ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের 14 তলা ভবনের নিচতলায় হঠাৎ বিকট শব্দে কাঁচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অ্যাপ্লিকেন্টটা চেক করছি, আমার মাথার পরে কাঁচ ভেঙে পড়ছে। হঠাৎ করে চেয়ে দেখি যে নিচে গোড়মার, ভিতরে গোড়মার, পুরো অন্ধকার। পরে আমি দৌড়ে বের হয়ে আসছি। সাইলেন্ট অ্যালার্ম বাজাইছে, আমরা সবাই তাড়াতাড়ি করে সিঁড়িতে বাইরে এলাম। আমি আর সিকিউরিটি আমরা দুজনে কথা বলতেছিলাম, তখন হঠাৎ করে আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার সাথে সাথে আমরা বাইরে আসছি, দেখতেছি যে সব গ্লাসগুলো এইভাবে ভাঙিয়ে এদিকে পড়তেছে। এত জোরে শব্দ আর এরকম বিল্ডিংটা যে কাই ফুটছে আমি কখনো দেখি না। এত বড় একটা বিল্ডিং পুরাটা আমি মনে পড়ে যাচ্ছে এইরকম। আমরা দেখলাম যে একটা বিকট শব্দ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা ওখান থেকে খানা রেখে দৌড় দিয়ে এসে দেখি যে এরকম বিস্ফোরণ হচ্ছে। এসির আউটডোর বক্সে সম্ভবত ওখানে কোনো সমস্যা ছিল, ওখানে কাজ করছিলেন। কারণ তো স্পেসিফিক আমি বারবার বলছি, এটা তদন্ত ছাড়া আমার পক্ষে বলা মুশকিল। এদিকে ঝিনাইদহের ষোলকোপা পৌরসভা নির্বাচনে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত অন্তত 5 জন। স্থানীয়রা জানায়, রাত 8টার দিকে শৈলকুপার কবিরপুর এলাকায় পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন এবং আলমগীর হোসেনের সমর্থকদের মাঝে প্রচারণা নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত হন শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী এবং তিনি সহ কয়েকজনেরও আহতের খবর পাওয়া গেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চলছে। একদল ওই বাবুর সন্ত্রাসী বাহিনী এসে অতিরিক্তভাবে আমাদের হামলা করে এভাবে এলোপাতাড়ি মারিয়ে কুপাইছে বিভিন্ন জায়গায়। বাবু যে কাউন্সিলর দাঁড়াইছে ভাড়া করে নিয়ে এসে এইভাবে অতর্কিত হামলা করেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা এলাকাবাসী। চট্টগ্রাম সিটি নির্বাচনে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যেও গোলাগুলিতে একজন নিহতের ঘটনায় 13 আসামি 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে এই ঘটনায় আটক অন্য 13 জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রাতে নগরীর পাচানটুলি এলাকায় আওয়ামী লীগ সমর্থিত এবং দলের বিদ্রোহী প্রার্থী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন। দুটো গ্রুপ দেখা যাচ্ছে দুই দিক থেকে মিছিল নিয়ে গণসংযোগ নিয়ে আসতেছে। তারপর যে কর্মীদের মধ্যে একটা হাতাহাতি সৃষ্টি হল। হাতাহাতি এক পর্যায়ে দেখা যাচ্ছে কি গুলাগুলি শব্দ শুনে যে যেদিকে ছুটে চলে গেছে। বিহারি রাজু, রিপন, তারপরে হেলাল, হিরোইন হেলাল, এরা এখানে সবাই অবস্থান নিছে। তা আমরা ওদের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম, তখন পিছন থেকে একজন ছেলে আসা আমাদের একটা ছেলে মারছে। মারার সাথে সাথে তখন এরা যখন অস্ত্র নিয়ে দুম দুম গুলি করতেছে, তখন আমরা বাদুর ভাইকে নিয়ে সামনে দিয়ে গেছি। বাবুল ভাই আমার সাথে ছিল। বাবুল ভাইয়ের গায়ে গুলি লাগছে, আমি কিন্তু বলতে পারি না। আব্দুল মাসকাদের এখানে সন্ত্রাসী নজর আছে। গণসংযোগ থেকে আসার সময় মাসকাদের কিছু গোলামেন এলো কাতারে গুলি করা আরম্ভ করছে। গুলি করার বাঁচাইতে যেয়ে 2 জন ব্যক্তি আহত। আমাকে আগে আড়াচ্ছি, তারপর আগে চলে যান কি আমাকে নিয়ে আরো ছেলেমেয়ে নিয়ে ওই মহিলার একটা ঘর আছে, ঘরের বুঝে তালা মারিতে দেখতেছি, দেখেন তারা গোলাগুলো বাবুল মারা যায়। আজকে আল্লাহ আমার বাঁচাইছে বাবুলে, আজকে আমার শেখ হাসিনা মনে হয় যে প্রার্থী, আজকে আমার মৃত্যু। কিছু মানুষজনকে আমরা গ্রেপ্তার করি যারা ঘটনার সময় জড়িত ছিল। আমরা এখনো সবকিছু যাচাই বাছাই শেষ করিনি, আমরা শেষ করে পরে বলতে পারবো আর কি। আমরা মোট প্রায় 26 জনকে আমরা গ্রেপ্তার করি। নারায়ণগঞ্জে তারাবো পৌর নির্বাচন ঘিরে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মামলায় 2 কাউন্সিলর প্রার্থী জামিন পেয়েছেন। গতকাল রাতে 2 প্রার্থীর পক্ষে পাল্টাপাল্টি মামলা হয়। গ্রেফতার করা হয়েছে 6 সমর্থককে। পুলিশ জানায়, গত রাত 8টায় পৌরসভায় নোয়াপাড়ার কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন পথসভা করছিলেন। একই সময় আরেক কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন মিছিল নিয়ে যাচ্ছিলেন। তার পাশ দিয়েই হঠাৎ দুপক্ষের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ভাঙচুরের পর
আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে, এতে অন্তত 20 জন আহত হয়। এ ঘটনায় রাতেই 2টি মামলা হয়েছে। শেরপুরে রাতে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে ভাঙচুর চালানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমানের পৌর নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা শহরে মিছিল করে এবং দোকান গাড়িতে ভাঙচুর চালায়। স্থানীয়রা জানায়, হামলাকারীরা শহরের গার্মেন্টস, কসমেটিক্স এবং জুতোর দোকান সহ কমপক্ষে 15টি দোকান, 5টি মোটরসাইকেল, একটি অটোরিকশা ভাঙচুর করেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে 2জনকে আটক করেছে। সেখান থেকে শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে তারা। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে মন্তব্য সিইসি কেএম নুরুল হুদার। দুপুরে পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপের ভোটে আমলে নেয়ার মতো কোনো অভিযোগ পাওয়া যায়নি। শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ভোটও তেমনই হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 16 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সাভারে এবং 16 তারিখে আরও 61টা এলাকায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে। গণভবনে চলছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুরু হয় এই সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা অংশ নিয়েছেন এই বৈঠকের চতুর্থ দফায় পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। মঙ্গলবার রাতেই তাদের নাম ঘোষণা করা হবে। চতুর্থ দফায় 56টি পৌরসভার ভোট আগামী 14 ফেব্রুয়ারি। এর মধ্যে 31 পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ইভিএম এ, বাকি পৌরসভায় ব্যালটে। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন সমাবেশ করেছে বিএনপি। সকালে খুলনা নগরীর কেদি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে মহানগর এবং জেলা বিএনপি। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে সেজন্যই তার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জ গঠন করে পরোয়ানা জারি করেছে পুলিশ। বাধার মুখে মানববন্ধন সমাবেশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। করোনায় গেল এক মাসে সর্বনিম্ন 14 জনের প্রাণহানি হয়েছে গতকাল। নতুন রোগী শনাক্ত হয়েছে 890 জন। শনাক্তের হার 5.66%। নিহত 14 জনের মধ্যে পুরুষ 6, নারী 8। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানির সংখ্যা 7,833। স্বাস্থ্য দপ্তর জানায়, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,727 জনের। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,24,910। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 841 জন। মোট সুস্থের সংখ্যা 4,69,522। করোনা প্রতিরোধে সক্ষম নাকের ড্রপ উদ্ভাবনের দাবি সরকারি প্রতিষ্ঠান BRICM এর। সংস্থাটির দাবি, 200 করোনা রোগীর ওপরে প্রয়োগ করে 80% সাফল্য পেয়েছে তারা। 100 টাকা মূল্যের এই ড্রপটি একজন 1 মাস ব্যবহার করতে পারবেন। আর প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সরকারি অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুতই আবেদন করা হবে। গবেষকরা জানান, এবার ড্রপটি নাকে ব্যবহার করলে টানা 3 ঘন্টা এটি করোনা ভাইরাসের আক্রমণ থেকেও রক্ষা করবে। সংশ্লিষ্টরা জানিয়েছে, ড্রপটি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ, এখন বাজারে ছাড়ার অনুমোদনের অপেক্ষায়। এই প্রতিষ্ঠান আশা করছে কোভিড-19 থেকে রক্ষা করবে তাদের এই নাকের ড্রপ। নিজের শরীরে আগে অ্যাপ্লাই করেছেন, নিজেরা অ্যাপ্লাই করে দেখেছেন যে কোনো সাইড এফেক্ট আছে কিনা। কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। আমি একজন করোনা রোগীর সংস্পর্শে গেলাম। রোগীর হাঁচি কাশি বা যাই হোক রেসপিরেটরি সিক্রেশন থেকে যে জীবাণুটা আসবে সেটা যখন আমার নাকে আমার মুখে যখন লেগে থাকবে, ওই মলিকুলার টাচে লাগার সাথে সাথে ভাইরাস ডিস্ট্রয় হয়। যেখানে আমরা একটা গণজমায়েতে যাচ্ছি বা কোনো জায়গায় যাচ্ছি, সেখানে অনেক মানুষের সমাগম হচ্ছে, সেখান থেকে কিন্তু স্প্রেডটা অনেক বেশি হচ্ছে। আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি বিফোর অ্যান্ড আফটার, আমরা কিন্তু অনেক বেশি নিরাপদ থাকতে পারবো। আগামী মাস থেকে বেসরকারিভাবে করোনার ভ্যাকসিন বিক্রি করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্যই জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। তিনি বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 30 লাখ ডোজ ভ্যাকসিন কিনছে বেক্সিমকো। প্রতি ডোজ বাজারে বিক্রি করা হবে 1,125 টাকা কিংবা $13.27। এরই মধ্যে 10 লাখ ডোজের চুক্তি সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আসবে আরও 20 লাখ ডোজ। রয়টার্সকে রাব্বুর রেজা জানান, প্রতি ডোজের জন্য সিরাম ইনস্টিটিউটকে তাদের দিতে হবে $8 করে।
সিরাম ইনস্টিটিউটের পর করোনা ভ্যাকসিন বন্টন শুরু করলো ভারত বায়োটেক। বুধবার সকাল থেকেই কোভ্যাক্সিন টিকার প্রথম ব্যাচ পাঠানো হবে 11 শহরে। উৎপাদন স্থল হায়দ্রাবাদ থেকে সকাল 7:45 রাজধানী দিল্লির উদ্দেশ্যে প্রথম টিকা বহনকারী বিমানটি ছেড়ে যায়। পরে বেঙ্গালুরু, চেন্নাই, পাটনা, জয়পুর, লখনৌ সহ অন্যান্য শহরে পাঠানো হয় এই ভ্যাকসিন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কোভ্যাক্সিনের 55 লাখ ডোজ ক্রয় করেছে সরকার। করোনার ভ্যাকসিন আমদানির মাধ্যমে লুটপাটের ষড়যন্ত্র করছে সরকার। ভারত থেকে বেশি দামে করোনা টিকা কেনা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন $2 টিকা $5 কেনা হচ্ছে দুর্নীতির জন্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা এবং পরোয়ানার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনেই একথা বলেন তিনি। ভারত থেকে বেশি দামে করোনা টিকা নেওয়া হচ্ছে বলে দাবি মির্জা ফখরুলের। তিনি আরও বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এই মহামারীতে আপনারা লুটপাট বন্ধ করেননি, আরো কি করে লুটপাট করবেন? এখন ভ্যাকসিন আমদানির মধ্য দিয়ে সেই লুটপাটের ষড়যন্ত্র করছে। আজকে যেখানে আপনার ভারত বিক্রি করছে 2 টাকা 40 করে, সেখানে আপনারা বিক্রি করছেন 5 টাকা করে বাংলাদেশের মানুষের কাছে। অর্থাৎ এই 20 টাকা সম্পূর্ণ আপনারা নিয়ে যাবেন। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্যই এখন এই সরকারকে সরানোর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে প্রতিনিধি পরিষদে অধিবেশন চলছে। বিতর্ক অধিবেশনে ট্রাম্পকে অভিশংসনে নিজেদের যুক্তি তর্ক উপস্থাপন করছেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। বিতর্ক শেষ হবে ভোট, সেখানে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসনের রায় দেবেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে হটাতে নিম্নকক্ষে সহজে বিল পাশ হলেও ইমপিচমেন্ট আটকে দিতে পারে রিপাবলিকান সিনেটররা। জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়ে 2019 সালে কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হলেন রিপাবলিকান অধ্যুষিত উচ্চকক্ষে উতরে যান তিনি। বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী আল কায়দা সক্রিয় রয়েছে, হতে পারে হামলা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেই এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সশস্ত্র সংগঠন আল কায়দা সক্রিয় রয়েছে এবং তারা যে কোনো স্থানে হামলা চালাতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ এবং ঊর্ধ্বতন একজন মন্ত্রীর নিকট হতে এমন মন্তব্য আসা অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য। বাংলাদেশ তার এমন বক্তব্যের তীব্র বিরোধিতা জানায়। দেশে আল কায়দা সক্রিয় থাকার এবং হামলা করার কোনো প্রমাণ নেই। আল কায়দার নতুন ঘাঁটি ইরান। বিদায়ের আগে তেহরানের বিরুদ্ধে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বলেন, 2015 সালে 6 বিশ্ব শক্তির সাথে পরমাণু চুক্তির পরই জঙ্গি গোষ্ঠীটির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এই দেশের। মঙ্গলবার এর জেরে নতুন করে অবরোধের হুমকি দিয়েছেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাজ আখ্যা দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে উস্কানিমূলক বার্তা ছড়াচ্ছে মার্কিন প্রশাসন। has a new home base. বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের মদতদাতা ইরান এখন আল কায়দার ঘাঁটি। আফগানিস্তানে তো জঙ্গিদের পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে হতো, ইরানে তারা সরাসরি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পাচ্ছে। ফলাফলস্বরূপ বিন লাদেনের তৈরি গোষ্ঠীটি আবার শক্তি আর ক্ষমতা অর্জন করছে। কিউবাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার পর ইরান সম্পর্কে আল কায়েদাকে জড়িয়ে কাল্পনিক অভিযোগ। এসব উস্কানিমূলক মিথ্যাচারের মাধ্যমেই আপনার বিপর্যস্ত ক্যারিয়ারের করুণ সমাপ্তি ঘটছে। কাউকে বোকা বানাতে পারবেন না। সবাই জানে 9/11 সন্ত্রাসীরা ইরান থেকে নয়, বরং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পছন্দের কোনো মধ্যপ্রাচ্যের দেশ থেকেই এসেছিল। শতভাগ দূষণমুক্ত শহর গড়ার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। লোহিত সাগরের কূলে নিয়ম অঞ্চলকে গড়ে তোলা হবে কার্বন নিঃসরণ মুক্ত বাণিজ্যিক শহর হিসেবে, যেখানে বসবাসের সুযোগ পাবেন 10 লক্ষাধিক মানুষ। প্রায় 4 লাখ মানুষের জন্য তৈরি করা হবে কর্মসংস্থান। দি লাইন নামের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে $50,000 কোটি। 2050 সালে আমাদের শহরই হবে বিশ্বের সবচেয়ে সেরা শহর। বর্তমানে ভয়ঙ্করভাবে ক্ষতিকর কার্বন নিঃসরণের কারণে সেই সময় বাস্তুচ্যুত হতে পারে প্রায় 100 কোটি মানুষ। এখনও বিশ্বের 90% মানুষ দূষণযুক্ত নিঃশ্বাস নিচ্ছে। আমরা এর পরিবর্তন আনতে চাই।
কোনো গাড়ি চলবে না, হাঁটার জন্য বিশেষ রাস্তা তৈরি করা হবে। প্রতি 5 মিনিট হাঁটলেই পাওয়া যাবে প্রয়োজনীয় সবকিছু। তবে কেউ দূরের পথে যেতে চাইলে 20 মিনিট হেঁটে গাড়িতে উঠতে পারবে। নবায়নযোগ্য জ্বালানি দিয়ে চালানো হবে সবকিছু। নিশ্চিতভাবে এই প্রকল্প বাণিজ্যিক বিপ্লব ঘটাবে। নিউজিল্যান্ডে কুড়াল দিয়ে পার্লামেন্টের দরজা ভেঙে ফেলেছে এক দুর্বৃত্ত। বুধবার স্থানীয় সময় ভোর 5:30টায় ঘটে এই ঘটনা। পুলিশ জানিয়েছে দরজা ভাঙলেও ভেতরে ঢোকার চেষ্টা করেননি ওই ব্যক্তি। ঘটনার 10 মিনিটের মধ্যেই আটক করা হয় তাকে। গ্রীষ্মকালীন ছুটি থাকায় পার্লামেন্ট ভবনে খুব বেশি লোক উপস্থিত ছিলেন না। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনো। বুধবার আদালতে তোলা হবে 31 বছর বয়সী হামলাকারীকে। এ ঘটনার পর জোরদার করা হয়েছে পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা। এ ধরনের হামলার ঘটনা নিউজিল্যান্ডে বিরল। সিঙ্গাপুর থেকে 50,000 টন গম আমদানি করবে সরকার। এজন্য 138 কোটি 61 লাখ টাকার ক্রয় অনুমোদন দেওয়া হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। বিকেলে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে অনুমোদন দেওয়া হয় মোট 5টি ক্রয় প্রস্তাব। এতে মোট অর্থের পরিমাণ 607 কোটি 74 লাখ 5,000 টাকা। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমেই এই গম কেনা হবে, যার প্রতি কেজির ব্যয় দাঁড়াবে 27 টাকা 72 পয়সা। এছাড়া ভারত থেকে G2G ভিত্তিতে ডিজেল ক্রয়ে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মধ্যে জিওপি থেকে ব্যয় হবে 594 কোটি 71 লক্ষ 834 টাকা এবং এডিবি থেকে ঋণ হিসেবে আমরা পাবো 13 কোটি 3 লক্ষ 4,735 টাকা। অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এ সহায়তার অভিযোগে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকা মহানগর হাকিম KM ইমরুল কায়েস তার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে। অবন্তিকা বড়ালকে পিকে হালদারের বিরুদ্ধে করা 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুদক জানায়, দুদফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও অবন্তিকা হাজিরা দেননি। পিকে হালদারের অবর্তমানে বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ড এই অবন্তিকা বড়ালি করছে। সব শত শত কোটি টাকা এর মাধ্যমেই মানি লন্ডারিং হচ্ছে। এখনো কর্মকাণ্ড উনি চালিয়ে যাচ্ছেন। সেই কারণেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা দরকার যে এই টাকাগুলো আসলে কে কার মাধ্যমে কোথা থেকে কোথায় যাচ্ছে, সেইটাকে ধরার জন্যই আসলে এই আরও সুস্পষ্ট হওয়ার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন নিহতের মা। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনেই তিনি এই দাবি জানান। একই সাথে দিহান এবং তার সঙ্গীদের বিচারের আওতায় আনা, স্বচ্ছ DNA পরীক্ষা এবং পরীক্ষার্থীর পরিবার যেন কোনো অযাচিত অসুবিধের শিকার না হয় তার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। বলেন, গত 7 জানুয়ারি দিহান এবং তার সঙ্গীরা তার মেয়েকে অপহরণ করে তাদের বাসায় নিয়ে যায়। অভিযোগ করেন একটি মহল দিহান এবং তার সঙ্গীদের আড়াল করতেই তার মেয়ের চরিত্র হননের চেষ্টা করছে। খুলনায় মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে পুলিশের একজন সোর্স নিহত হয়েছেন, আহত আরও 2 জন। মঙ্গলবার রাতে নগরীর লবণছড়ার বান্দরবাজারের এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে 3 সোর্স সহ অভিযান চালায় মহানগর ডিবি পুলিশের একটি দল। উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওঁত পেতে থাকা ইয়াবা কারবারিরা তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য সহ আহত হন 3 জন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের সোর্স শফিকুলকে মৃত ঘোষণা করে। রাজধানীর যাত্রাবাড়িতে ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন 5 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত 3টের দিকে যাত্রাবাড়ি ট্রাক স্ট্যান্ড এলাকায় ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী চক্রের কয়েকজনকে থামানোর চেষ্টা করেন ট্রাক চালক খোকন। এ সময় কথা কাটাকাটি হয়, তারই এক পর্যায়ে খোকনের পেটে ছুরিকাঘাত করে এক ছিনতাইকারী। ঢাকা মেডিকেলে নেয়ার পথেই মারা যায় খোকন। তার সহকর্মীদের অভিযোগ, রতন ডেঙ্গু এই চক্রের নেতা। পুলিশের সোর্স পরিচয়, দীর্ঘদিন ধরেই যাত্রাবাড়ি এলাকায় ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে রতন। একটা ছুরি আসলে এত বড়, আমি ছুরিটা লইতে পারি নাই, আর এর ভিতর পাট দিয়ে বসে। গতকাল কোনো একা ওরা
4-5 জন ছিল, তারা চলে গেছে। জন্য ডেঙ্গু আছে মেইন ফর্মা, ডেঙ্গুর সাথে কিছু সোলজার যে টোকাই বাহিনী আছে, ওরা থাবায় থোবায় মোবাইল নেয়। সন্দেহভাজন 5 জনকে গ্রেপ্তার করেছি। এ ব্যাপারে যাচাই বাছাই চলছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে কথিত প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে অন্তর। স্থানীয়রা জানায় স্বামীর সাথে বিচ্ছেদের পর উত্তর কাউতলী এলাকায় থাকতেন নদী আক্তার। তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অন্তর নামে এক তরুণের, কিন্তু নদী বিবাহিত হওয়ায় এই সম্পর্ক মেনে নেয়নি অন্তরের পরিবার, তাই প্রেমিকার বাসায় থাকতেন তিনি। এদিকে পটুয়াখালীর রাঙাবাড়ি থেকে প্রেমিকা বিষ পানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আদালতের বিবেচনায় অবশেষে সেফ হোম থেকে মুক্তি পেলেন নবজাতক সহ তার মা। বিকেল 4টায় রাজশাহীর সেফ হোম থেকে মা এবং মেয়েকে মুক্তি দেওয়া হয়। পুলিশ জানায় বগুড়া শিবগঞ্জের মেয়ে নাদিরা এবং তার ওই একই এলাকায় মিন্টু মণ্ডল 1 বছর আগে পালিয়ে বিয়ে করেন। পরে মেয়ের বাবা অপহরণ মামলা করে। ছেলে এবং মেয়ে 1 বছরের সংসারে একটি কন্যা সন্তান জন্ম দেন। গত ডিসেম্বরে তারা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। আদালত মিন্টুকে জেলখানা এবং নাদিরাকে সেফ হোমে পাঠায়। জামালপুরের 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলায় ঘোড়াধাপ ইউনিয়নের একটি গ্রাম থেকে অভিযুক্ত ফরহাদ আলীকে গ্রেফতার করা হয়। শিশুটি স্বজনদের দাবি খাবার কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায় ফরহাদ। বাড়ি ফিরে স্বজনদের ধর্ষণের বিষয়ে জানায় সেই শিশু। ফরহাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পুলিশে হস্তান্তর করে। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সাবেক পাইলট মুস্তফা জগলুল ওয়াহিদের সিটি ব্যাংকের অ্যাকাউন্টের পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তার দ্বিতীয় স্ত্রী অঞ্জু কাপুরের উপস্থিতিতে নথি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সিটি ব্যাংকের নথিতে উল্লেখ করা হয়েছে 15 আগস্ট মুস্তফা জগলুল ওয়াহিদ ব্যাংকে নিজেই উপস্থিত থেকে দ্বিতীয় স্ত্রী অঞ্জু কাপুরকে অ্যাকাউন্টের পাওয়ার অফ অ্যাটর্নি দেন, কিন্তু রাষ্ট্রপক্ষ প্রশ্ন তোলেন 15 আগস্ট সরকারি ছুটিতে কিভাবে তারা ব্যাংকে উপস্থিত হলেন। এছাড়া গেল বছর 15 আগস্ট শনিবারও ছিল। হাইকোর্ট এই নথি জালিয়াতির বিষয়টি গুলশান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। 15 আগস্ট একটা জাতীয় শোক দিবস, সেই দিনে কোনোভাবে ব্যাংক খোলা থাকার কথা না, এবং ব্যাংক কর্তৃপক্ষ যে কমপ্লেইন্ট দিয়েছে সেখানে ওই তারিখগুলোকে ওনারা মুছে দিয়েছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা জালিয়াতির বিষয় আছে। কম শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসায় কথার ঝড়ে বিধ্বস্ত উইন্ডিজ দল। সেই ঝড় নিজেদের সামলে নিতে মরিয়া তরুণদের নিয়ে গড়া দলের সব সদস্যই, এমন তথ্য জানালেন দলটির টেস্ট অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের মতো অভিজ্ঞদের নিয়ে গড়া স্বাগতিক দলটির বিরুদ্ধে তাই তাদের গর্জে ওঠার চেষ্টা অব্যাহত রয়েছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন সেই চ্যালেঞ্জের কথাই, বললেন স্পিন আক্রমণ ঠেকানোর কৌশল রপ্ত করেই সফরে এসছেন তারা। এই সিরিজ কঠিন হবে, তবে সিনিয়র ক্রিকেটার না থাকলেও প্রতিভাবান অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যারা নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছে এই সিরিজ। তাই বাংলাদেশের বিপক্ষে নিজেদের মেলে ধরে জয় পেতে ক্ষুধার্ত তরুণরা। সাকিব, মুশফিক, রিয়াদদের মতো অভিজ্ঞদের সাথে ওদের কিছু স্পিনার আছে যারা আমাদের ভোগাতে পারে। তবে এসব নিয়ে আমরা চিন্তা করছি না, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটের অফ ফর্ম উইন্ডিজের বিপক্ষে কাটিয়ে উঠতে চান স্পিনার মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের ক্যাম্পের 4র্থ দিন শেষে কথা বলেছেন এই ক্রিকেটার। জাতীয় দলের ক্যাম্পে আজও হয়েছে ফিটনেস নিয়ে বাড়তি কাজ, মূলত গতকাল ছিল তাদের সেই কাজ। সেই সাথে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সেশনে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। 4 দিনের ট্রেনিং শেষে আগামীকাল নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিকেএসপিতে সকাল 10:15টায় শুরু হবে ম্যাচ। 16 জানুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ দেখার পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। এদিকে দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ সনদ পাওয়া উইন্ডিজ ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। 17 জনের ওয়ানডে স্কোয়াডে বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছে নির্বাচকরা। সেখানে 3 স্পিনারের জায়গা সাকিব থাকছেন, বাকি 2 স্পটের জন্য প্রতিযোগিতা 4 জনের মধ্যে 2 মেহেদী, তাইজুল আর নাসুমের। যদিও অভিজ্ঞতার জন্য দলে সুযোগ পেতে আত্মবিশ্বাসী মেহেদী মিরাজ বৃহস্পতিবার
প্রথম প্রস্তুতি ম্যাচের আগেই 17 জনের দল জমা দিয়েছেন নির্বাচকরা, যেখানে তাসকিন থাকলেও আরও একবার দেখা হবে আঙুলের সেলাই। আর অতিরিক্ত আরও একজন পেসারের কোটায় 18তম সদস্য দলে ঢুকেও গেলেও যেতে পারেন হাসান মাহমুদ। 15 জানুয়ারি জানা যাবে কারা কারা থাকছেন এই দলে। লাস্ট 3-4টা ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু আমি ওইরকম ভালো করতে পারিনি, দেশের মাটিতে দেশের বাইরের মাটিতে যে কয়টা ম্যাচই খেলেছি। বাট আমার জন্য একটা আলাদা অ্যাডভান্টেজ থাকবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আসছে এবং আমি এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করেছি, আরও দেশের মাটিতে খেলা টেস্ট ওয়ানডে দুটোই। সড়কে আবারও লাশের সারি। ঝিনাইদহে ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেল করিমনের 6 আরোহীর। আহতদের মধ্যে 3 জনের অবস্থা বেশ গুরুতর। বুধবার রাতে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপার মদনডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায় যাত্রীবাহী একটি করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের। এতে ঘটনাস্থলে করিমনের 6 আরোহী নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা নির্মাণ শ্রমিক এবং সকলের বাড়ি ঝিনাইদহে বলে জানা গেছে। এরই মধ্যে পলাতক রয়েছে ট্রাক চালক এবং হেল্পার। দুর্ঘটনার পর সড়কের 2 পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। মুখোমুখি সংঘর্ষের ফলে সেখানে 6 জন নিহত হয় এবং 4 জন আহত হয়। 4 জন আহত ব্যক্তিকে আমরা ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করি। রাস্তার অবস্থা একটু খারাপ, ঠিক। একই সাথে যানবাহনটিও যেটি দুর্ঘটনায় পরিণত হয়েছে সেটিও মহাসড়কে চলাচলের অনুপযোগী ছিল। তারপরে বিস্তারিত দুর্ঘটনার কারণে আমরা খতিয়ে দেখছি। এদিকে জামালপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। সকালে সরিষাবাড়ির বাউসি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বড়বাড়িয়ায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেলের কর্মক্ষেত্রে মোটরসাইকেলে করে রওনা দেন সাইদুর রহমান এবং আকাশ। বাউসি ব্রিজ এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় এই দুজনের। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। অবৈধভাবে কারখানার ক্ষতিকর রং হাইড্রোজ মোম দিয়ে শিশুদের চকোলেট সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুর থেকে লালবাগের কমলাবাগের 2টি কারখানায় ভেজাল খাদ্য বিরোধী অভিযান শুরু করে বিএসটিআই এবং র্যাব। কর্তৃপক্ষ জানায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই কারখানাটি চলছিল এতদিন ধরে। কারখানার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। চক পাউডার পেয়েছি, সেখানে আমরা মোম পেয়েছি যেটা কখনো খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করা যায় না। প্যারাফিন পেয়েছি। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রিয়াল কালার এবং ফ্লেভার পাওয়া গিয়েছে যে ইন্ডাস্ট্রি, এবং আমরা সাইট্রিক অ্যাসিড পেয়েছি এবং আর একটা খুব ক্ষতিকর জিনিস পেয়েছি যেটা হচ্ছে হাইড্রোস। এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। অনলাইনে নিষিদ্ধ ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন ক্রয় বিক্রয় এবং প্রতারণার মাস্টারমাইন্ড রায়হান হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার গাজীপুরের শফিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছ থেকে 19টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, 22টি সিম কার্ড, কম্পিউটার, মোবাইল, বিভিন্ন ব্যাংকের চেক বই সহ আরও বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। র্যাব জানিয়েছে গত বছরের জুন থেকে পাকিস্তানি নাগরিক সাইদের সহায়তায় রায়হান বিটকয়েনের মাধ্যমে প্রতারণা করে আসছে। ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রা ক্রয় করত সে। এখন পর্যন্ত 35,000 মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে রায়হান। প্রতারণার অর্থ দিয়ে সে কোটি কোটি টাকা দিয়ে অডি গাড়ি ক্রয় করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব। জামালপুরের দেওয়ানগঞ্জে সমবায় সমিতির টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগে তার পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তাদের অভিযোগ, পরিচালক আকবর আলী সমিতির প্রায় 50 কোটি টাকা নিয়ে 1 বছরের বেশি সময় ধরে পলাতক রয়েছে। প্রশাসনে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি, এটি জানিয়েছেন তারা। মানববন্ধনের যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। উদ্ধার করা হয়েছে ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হওয়া শ্রী বিজয়া বিমানের একটি ব্ল্যাক বক্স। মঙ্গলবার সাগরের তলদেশ থেকে এটি উদ্ধার করা হয়, দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ বলছে। দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃতটির আশেপাশেই দ্বিতীয়টি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আশা করছে মূলত এই উদ্ধারকারী দল। ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর প্রধান জানান, উদ্ধার হওয়া বক্সটি থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে, সেখান থেকেই মিলতে পারে দুর্ঘটনার প্রকৃত কারণ। Kepala Staf Angkatan Laut প্রতিটি মরদেহ উদ্ধার না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে, এমনকি বিমানের প্রত্যেকটা অংশ উদ্ধার করতে চাই। আমরা আশা করছি যে ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে তার আশপাশেই পাওয়া যাবে দ্বিতীয়টি। সাগরের নিচে কাদার কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে। খানিকটা নীরবেই শুরু হলো ঘরোয়া ফুটবলের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 13তম আসরে জয় দিয়ে যাত্রা শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। উত্তর বারিধারাকে তারা হারিয়েছে 2-0 গোলে। ম্যাচের 19 মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যেতে পারত কিংস, কিন্তু সে সময় বেসেরার হেড বারে লেগে ফিরলে অপেক্ষা বাড়ে চ্যাম্পিয়নদের। 37 মিনিটে এগিয়ে বিশ্বনাথের ক্রস থেকে বারিধারার ফজিলভের ব্যাক হেডে পৌঁছে যায় বেসেরার কাছে এবং সেই বলেই হেড করে কিংসকে এগিয়ে নেন আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা। ম্যাচের 55 মিনিটে দেশীয় তারকা ইব্রাহিমের কল্যাণে উত্তর বারিধারার জালে বসুন্ধরার দ্বিতীয় গোল। কোচিং ক্যারিয়ার শুরু করলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। পিএসএল এর দলে কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন গুল। পাকিস্তানের সাবেক তারকা আব্দুল রাজ্জাকের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। কোয়েটার ডেরায় নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, উসমান শিনওয়ারির মতো পেসার রয়েছে এরই মধ্যে, তাই স্পিড স্টারদের সাথে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন এবার গুল। বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। পাকিস্তানের হয়ে 7 টি-20তে 85 উইকেট নিয়েছেন 36 বছর বয়সী এই পেসার। দর্শক, এই মুহূর্তে পাওয়া খবর, ঢাকা পাটুরিয়া সড়কের আমিন বাজারে সালেপুর ব্রিজ ডেবে যাওয়ায় সেখানে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা একটু সরাসরি গিয়ে সেখানকার খবর জানতে চাই। আমাদের সহকর্মী রাজীব আহমেদ এরই মধ্যে রয়েছেন সেখান থেকে যুক্ত আমাদের সাথে। রাজীব, ব্রিজের কি অবস্থা দেখছেন, কতটা ঠিক ডেবে গেছে? কারণ এরকম একটা ব্যস্ত সড়কে, মহাসড়কে এই ঘটনা মানে বিশাল আশঙ্কার ব্যাপার। টিনা, আমরা আমিনবাজার সালেপুর ব্রিজে এখানে আমরা এসে দেখতে পেলাম যে একটি ব্রিজের এক পাশ প্রায় 1.5 মিটারের মতো ডেবে গেছে। ডেবে যাওয়ার পর থেকেই সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এসে জিনিসটাকে আপনার ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এটাকে আপনাকে সড়কটা বন্ধ, এক সাইড বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপর থেকেই এক সাইডের যান চলাচল প্রায় বন্ধ, আর অন্য এক সাইড দিয়ে যান চলাচল যাচ্ছে। 10 মিনিট পর পর করে 2 সাইড করে গাড়ি পার করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই ব্রিজটির প্রায় দেড় ফিটের মতো ডেবে গেছে ব্রিজটি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক সাইড পুরাই এত বড় একটা ব্রিজ আপনার ঝুঁকিপূর্ণর আওতায় চলে আসছে শুধু ডেবে যাওয়ার কারণে। এখানে কালকে নাগাদ সড়ক ও জনপথ বিভাগের লোকজন আর কি বিষয়টা ক্লিয়ার করবে যে এটা রিপেয়ারিং করতে বা এটা আপনার মেরামত করতে কতদিন সময় লাগবে। এখন পর্যন্ত তারা এই বিষয়টি আমাদেরকে জানাতে পারেনি। কিন্তু আমরা এখান থেকে এসে যা দেখলাম যে এই ব্রিজ ঝুঁকিপূর্ণ ঘোষণার কারণে শ্যামলী থেকে আপনার এই পর্যন্ত পুরা যানজট লেগে আছে পুরা রাস্তায়, এবং ওইদিকে আপনার সাভার পর্যন্ত পুরো যানজটে ব্যস্ত রাস্তা। এত একটি ব্যস্ত রাস্তা, যানজটের কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে। সে কারণে এটা দ্রুত গতিতে যে মেরামত করার জন্য সড়ক ও জনপথ কালকে এটার ব্যাপারে আপনার সিদ্ধান্ত জানাবেন তারা এটা কি করবে। আচ্ছা রাজীব, বুঝতে পেরেছি, অর্থাৎ আজকে রাতে এভাবে করেই কোনোভাবে চলবে, আগামীকাল সিদ্ধান্ত একটা জানা যাবে। রাজীব, অনেক ধন্যবাদ আপনাকে। রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে ভেঙে পড়া বেইলি ব্রিজ মেরামতের কাজ শুরু করেছে সড়ক এবং জনপথ বিভাগ। সকালে ভেঙে পড়া সেতু পরিদর্শনে যান সড়ক এবং জনপথ বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল ওয়াহিদ। তিনি জানান দ্রুত সময়ের মধ্যে আরেকটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। তাছাড়া রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য বেইলি ব্রিজের সাথে স্থায়ী পিসি গার্ডার এবং আরসিসি ওয়াল উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেতুটা আমরা এখান থেকে সরানোর পরে নতুন একটা বেইলি এখানে স্থাপন করা হবে এবং এর জন্য যাবতীয় কার্যক্রম আমরা গ্রহণ করেছি।
আমরা যত কম সময়ে পারা যায় কমিউনিকেশনটা রিস্টোর করার চেষ্টা করছি। এটার জন্য আমরা ইতিমধ্যে একটা উন্নয়ন প্রকল্প তৈরি করেছি। এখন পর্যন্ত প্রায় 8.5 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দেয়া হয়েছে। তারা যাচাই বাছাই করে 42,000 জনের তালিকা বাংলাদেশকে দিয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তরিকতার অভাব রয়েছে তাদের। তিনি আরও বলেন, আমরা রোহিঙ্গাদের ডেটাবেস তৈরি করছি। প্রত্যাবাসন করতে বাংলাদেশ এখনও আশাবাদী। তাদের ইতিহাস রয়েছে নিয়ে যাওয়ার, তাই আশাবাদী আমরা। 19 জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকায় চীন, মিয়ানমার এবং বাংলাদেশের সচিব পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নিয়ে যাওয়ার বিকল্প কিছু নাই, কারণ সলিউশনটা একটাই, যে তারা তাদের স্বদেশে গিয়ে সুন্দর জীবনের আশা করতে পারে। এতে চাইনিজ প্রতিনিধি থাকবে, মায়ানমারের প্রতিনিধি থাকবে, এইটা আমাদের সেক্রেটারি, ওদের ডেপুটি মিনিস্টার। তা আমরা আশা করছি যে ইট উড বি ভেরি ফ্রুটফুল। দেশের প্রত্যেক নাগরিকের সমান সুযোগ এবং অধিকার নিশ্চিত করা না গেলে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলা যাবে না, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সুশাসন মূল্যায়ন কাঠামোর আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সফল হলেও ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত হয়নি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানান গওহর রিজভী। If we cannot bring the bottom 25% of the population up with the rest of the society in terms of education, in terms of health, we will not achieve SDG 2030. বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের পাশে ঘোড়া দিঘিতে অবমুক্ত করা হয়েছে 52টি সুন্দি কচ্ছপ। বিকেলে জেলা প্রশাসন বিক্রয় নিষিদ্ধ ওই কচ্ছপগুলোকে মুক্ত করে। এর আগে মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে খুলনার বাঘিয়াঘাটা মাছ বাজারের ডিপো থেকে কচ্ছপগুলিকে উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এ সময় কচ্ছপ রাখার দায়ে একজনকে 6 মাসের কারাদণ্ডও দেওয়া হয়। এই প্রজাতির কচ্ছপ শিকার, সংরক্ষণ এবং বিক্রয় আইন নিষিদ্ধ। কৃষক এবং ভোক্তার মধ্যে সরাসরি পণ্যের যোগান নিশ্চিত করা জরুরি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ভাঙতেই যুবকদের সম্পৃক্ততার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বলেন, কৃষকের উৎপাদন, ব্যয় এবং ভোক্তার ন্যায্য মূল্য পণ্য কেনার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিকেলে যুব শপ, এক্সপ্রেস কিচেন এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানেই মন্ত্রী এমন তাগিদ দেন। জানান, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে ফরিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং বেসরকারি একটি প্রতিষ্ঠানের উদ্যোগে পিপিপির ভিত্তিতে রাজধানীতে খোলা হচ্ছে 100টি যুব শপ। এই পর্যন্ত আমরা সারা দেশে প্রায় 60 লক্ষাধিক যুবদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং ট্রেনিংয়ের পরে আমরা 22,31,000 যুবকদেরকে আমরা আত্মকর্মী হিসাবে তৈরি হয়েছে। কৃষক আর ভোক্তার মাঝখানে এই দূরত্বটা ঘুচিয়ে তাদেরকেও দাম দিতে হবে, ভোক্তাদেরকেও সস্তায় দিতে হবে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব। বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলা চেচুরি কেবি মাধ্যমিক বিদ্যালয় মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মহতী উদ্যোগের উদ্বোধন করেন মানবের প্রধান উপদেষ্টা এবং খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। আয়োজকরা জানায়, ডুমুরিয়া উপজেলার 23টি গ্রামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। মানবের সদস্যরা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। সামর্থ্য অনুযায়ী বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। শীতে দুর্ভোগে পড়া মানুষগুলোর মুখে হাসি ফোটাতে নিরন্তর ছুটে চলেছেন তারা। আগামী দিনে মানবের মানবিক এমন কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মানব সদস্যরা। ওমানে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার প্রস্তাবে না বলে দিয়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। পরবর্তী 3 ম্যাচই নিজেদের হোম ভেন্যুতে আয়োজন করতে চায় বাংলাদেশ। বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের বাকি 3 ম্যাচ ওমানে আয়োজনের প্রস্তাব দিয়েছিল ওমান ফুটবল ফেডারেশন। আফগানিস্তান, ওমান এবং ভারতের বিপক্ষে 3টি ম্যাচের আয়োজনের প্রস্তাবকে না করেছে বাংলাদেশ। সূচি অনুযায়ী 25 মার্চ আফগানিস্তান, 7 জুন ভারত এবং 15 জুন ওমানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। বর্তমান যে ফিক্সচার অনুযায়ী আছে সেই অনুযায়ী আমরা আমাদের ম্যাচগুলো বাংলাদেশে খেলতেই আমরা আগ্রহী।
এবং যে ডেট দেওয়া আছে সেই অনুযায়ী। যদি ফিফা বা এএফসি অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেটা ভিন্ন বিষয়, সেটা পরবর্তী প্রসঙ্গে সেটা তখন এখানে আসবে। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর এবার। আজ সোয়া 2টোয় লড়বে টটেনহ্যাম ফুলহ্যাম। এই ম্যাচে জয় পেলে লিগ টেবিলের 3 নম্বরে উঠে আসবে টটেনহ্যাম। তবে এই ম্যাচে দলের নিয়মিত সদস্য এমিল হসবার্গের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে যথেষ্টই। চোটের কারণে খেলতে পারবেন না জিওভানি লো সেলসো। একাদশে এই দুই তারকার জায়গা নেবেন মাউসা সিসোকো এবং হ্যারি উইং। এছাড়া দলের বাকি সদস্যরা সুস্থই রয়েছেন। এই ছিল এখনকার সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সঙ্গে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী রাতে আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি।